বাসর ঘরে অর্ধউলঙ্গ অবস্থায় শুয়ে আছি আমি, চোখ দিয়ে টপ টপ জল পড়ছে। কিছুক্ষণ আগের কথা, মাথায় এক হাত ঘোমটা দিয়ে বসে আছি আমি, লাল বেনারসি শাড়ি পরা। ঘরে এসি চলছে, তারপরও ঘাম পড়ছে কপাল বেয়ে, চোখ দিয়েও টপ টপ পানি গড়িয়ে পড়ছে। সব স্বপ্ন, সব আশা, পড়াশোনা সবকিছু বিসর্জন দিতে হলো আমার। পেটে খুব ব্যথা উঠছে। তারপর ওয়াশরুমে গেলাম, সাথে সাথে বের হয়ে আসলাম। তারপরে দেখলাম ওমা, আমার তো পিরিয়ড হয়েছে। এখন উপায়? ন্যাপকিন খুঁজলাম, ব্যাগে অনেক খোঁজাখুঁজি করলাম, আবার পেয়েও গেলাম। তারপর একা একা বিড়বিড় করে বলতেছি, যাক মা ভালোই হলো, মা মনে করে ন্যাপকিনটা ব্যাগের ভিতর ভরে দিয়েছিল, না হয় আজকে কি অবস্থায় পড়তে হতো। এই ভারী কাপড় পরে আর কতক্ষণই বা থাকতে হবে, এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেলাম। আর পেটে প্রচুর ব্যথা, এই ব্যথা নিয়ে তো থাকাও যাচ্ছে না। তারপর মুখটা বেজার করে আবার এক হাত ঘোমটা দিয়ে বসলাম আমি। কিন্তু মানুষটা কোথায়? আমি টিকটিক ঘড়ির আওয়াজে ঘুমটা ভাঙলাম। ঘুমটা ভেঙে দেখি ঘড়ির কাঁটায় রাত 2টা বাজে। এইবার আমি খুব বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালাম। পেট ব্যথায় মনে হয় যেন আমার জানটা বেরিয়ে যায়। তারপর ব্যাগ থেকে 3 পিস বের করলাম, ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়ে তারপর দেখলাম ঘড়ির কাঁটায় একদম 2:30 ছুঁই ছুঁই। তারপর বিছানায় গাটা একটু দুলিয়ে দিলাম। চোখ দুটো আমার কখন যে বুঝে গেলাম নিজেই জানি না। সারাক্ষণের এত ক্লান্তি, পরিশ্রম আর এত চিন্তা। আমি সবে মাত্র 8ম শ্রেণীতে পড়ি। বাবা মার কথা মতো নিজের পড়াশোনা সবকিছু বিসর্জন দিয়ে দেই। তালুকদার বংশের মেয়ে আমি, কিন্তু কালের বর্তমানে হারিয়ে যায় তাদের আধিপত্য, বন্যায় বিলীন হয়ে যায় তাদের সব সম্পত্তি। ভাই না থাকায় বা সংসারের সমস্ত খরচ বাবার একার বহন করতে হয়। তাছাড়া ভালো পাত্র হাতছাড়া করতে চাননি আমার বাবা। আমার বয়সটা খুবই অল্প, আর এই অল্প বয়সে আমাকে বলির পাঠা দিতে আমার বাবার হৃদয়টা একবারও কাঁপেনি। আমার স্বামীর নাম সাদমান চৌধুরী, বাবা মায়ের একমাত্র সন্তান সাদমান চৌধুরী। এসএমসি গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। পড়াশোনা শেষ করায় মনোযোগ দেন বাবার ব্যবসাতে। উচ্চতা 6 ফিট, গায়ের রং ফর্সা, কিন্তু চেহারাতে খুব রাগ। অল্পতেই রেগে যায়, মনে হয় রাগটাই যেন তার পেশা। চুলগুলো ছোট ছোট তবে গোছানো। সে সাদমান চৌধুরী ঘরে ঢুকেই দেখে আমাকে, আমি ঘুমিয়ে পড়েছি। সাদমান আমি ঘুমন্ত অবস্থায় আমার বাহু ধরে আমাকে নিচে ফেলে দেয়। আমি প্রচণ্ড ঘুমন্ত অবস্থায় ছিলাম, যার কারণে আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মাথাটা গিয়ে খাটের সাথে বেঁধে আমার কপালটা ফেটে যায়। মুহূর্তের ভিতরে আমার কপাল বেয়ে রক্ত পড়ে একেবারে মুখমণ্ডল মেখে যায়। আমি কিছু বুঝে উঠতে না পেরে আমি সামনের মানুষটার দিকে শুধু তাকিয়ে রইলাম। সে মাথাটা নিচু করে আমার এক গাল টেনে ধরে বলে, তুই কোন সাহসে শাড়িটা খুলেছিস? তোকে এত বড় সাহস কে দিয়েছে? এইটা বলেই সে চুপ হয়ে যায়। তার মুখ থেকে বিশ্রী গন্ধ আসছিল, যা গন্ধ শুনে আমার দমটা মনে হচ্ছিল এখনই বন্ধ হয়ে যাবে। আর সেই গন্ধের কারণে আমি তার মুখ থেকে আমার মুখটা সরিয়ে নেই, যার কারণে সে আমাকে একটা থাপ্পড় মেরেছিল। তারপর আমি এক চুল পরিমাণও নড়লাম না, ওখানেই বসেছিলাম। তারপর সাদনাম আমাকে উঠে দাঁড়াতে বললো, কারণ আমার কপালে ফার্স্ট টাইম দিতে হবে। তারপর সে আমার কপাল মুছে, রক্ত মুছে, তারপর আমার মাথাটা ব্যান্ডেজ করে দিল। তারপর আমাকে বলল যে তুই বাসর ঘরে যে শাড়িটা খুলবি, আমাকে তুই বলবি না, আমার অনুমতি নিবি না। তুই জানিস এই বাসর ঘর নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা, কত সাধনা, যে আমার একটা বউ হবে, সে লাল টুকটুকে শাড়ি পরে বসে থাকবে, আর তুই কিনা সেই শাড়ি খুলে তারপর 3 পিস পরে বসে আছিস। এটা আমি কিভাবে মেনে নেব, আর কিভাবে বা আদর করব? আদর করতে তো একটা মুড লাগে, সে মুডটা তো আমার ভিতরে এখন আর নেই। আমি কখনো ভাবিনি যে বাসুরাতে আমার স্বামী আমার সাথে ঠিক এরকম আচরণটা করবে। এই কথাটা বলে সে আমার মুখের সামনে এসে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে একটা চুমু দিল, আর আমার ব্যাগটা আনলো। তার উদ্দেশ্য ছিল এটাই যে সে সবকিছু সামনে নিয়ে আসলো যেন আমাকে আবার সে আগের মতো সাজিয়ে দিবে। আমি তো ছোট মানুষ, তাই চুপ করে শুধু পাগলের পাগলামিটা দেখছি, আমি কিছুই বলছি না। সাজানো শেষ, এখন শাড়ি পরানোর পালা। এটা উদ্দেশ্য করে সে আমার কামিজটা ধরবে, তখনই আমি বাধা দেই। তো বাধা দিয়েও লাভ নেই, যখন আমি বাধা দিতে যাই তখনই সে আমার গলাটা চেপে ধরে আর বলল, আমি আমার কাজে কোনো বাধা পছন্দ করি না, আমার কাজে যেন নেক্সট টাইম এরকম কোনো বাধা না দেওয়ার চেষ্টা করো। এটা বলে সে আমার গলাটা ছেড়ে দিল। এরপর আমি জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম। আমার আপত্তি থাকা সত্ত্বেও আমি আর কোনো কথা বললাম না, কোনো বাধাও দিলাম না। তারপর আমি তাকে শুধু একটা কথাই বললাম যে বাকিগুলো আমিই করি। তারপর সে আমাকে সম্মতি দিল। আমি ওয়াশরুমে যেতে চাইলে সে আমাকে বলে, উফ ওয়াশরুম কেন, এখানেই পড়ো। আমি বাধ্য হয়ে সেখানেই আমার কাপড়টা চেঞ্জ করতে হলো। আমার উলঙ্গ শরীরটা দেখছিল একদম এক ক্ষুধার্ত পশুর মতো। আমি শাড়িটা পরতে গিয়ে 2-3 বার ব্যর্থ হলাম, আর সে এক মাথা ধরে আমার কোমরে গুজে দিবে। সেই গোজার সময় তার হাতটা আমার শরীরে লাগার যে স্পর্শটা, সেই স্পর্শটা আমাকে দুজনকে একেবারে মাতাল করে তুলেছে। ছোট ছোট কয়টা গুজি দিয়ে সে আমার কোমরে গুছে দিল, আর আঁচলটা দিয়ে আমার উন্মুক্ত শরীরটাও ঢেকে দিল। আয়নার সামনে দাঁড় করালো, আর আমি নিজেকে নিজে দেখেই তো অবাক, কারণ এত সুন্দর তো আমাকে বিয়ের সময়
সময়ও লাগেনি। এরপর সে আমাকে বলল যে তুমি হালকা সাজ সাজবা, গর্জিয়াস সাজ সাজবা না, কারণ ওই সাজে তোমাকে বেশি ভালো লাগে না, আর এমনিতেও তুমি অনেক সুন্দরের অধিকারিণী, যে কারণে হালকা সাজেই তোমাকে কিন্তু বেশি ভালো লাগে। আমার নেশাগ্রস্ত ছিল, তার এলোপাথারি নিঃশ্বাস আমাকে কেমন যেন উদ্বেপ্ত করে দিল। আর ওই গন্ধটা সহ্য করতে না পেরে আমি সাদমানকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিলাম। সাদমান নেশাগ্রস্ত চোখে আমার দিকে তাকিয়েছিল আর আমাকে কাছে ডাকলো। আমি বাধা দিতে চাইলেই সে আমার আরো বেশি কাছে আসে, আর আমি তখন তার বাধা দিতেও চাইনি, কারণ না জানি আবার কোন অত্যাচার করে আমার উপরে। আর আমি তাকে বলতে চাই যে আমার পিরিয়ড হয়েছে, কিন্তু কে শোনে কার কথা। চোখ দিয়ে শুধু আমার পানি পড়েই যাচ্ছে, আমি বাধা দিতেও পারছি না, কারণ কি জানি আবার কোন অত্যাচার শুরু হয় আমার উপর দিয়ে। সে শুধু তার তৃষ্ণা মেটাতে ব্যস্ত। আমাকে শাড়িটা খুলে একদম ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে ফেললো, আর আমার একদিকে পিরিয়ডের ব্যথা, অন্যদিকে তার নির্যাতন। সে আর নিজের জায়গায় নেই। সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলার পরে তার দৃষ্টি সবকিছুই যেন এলোমেলো হয়ে গেছে। পরের দিন সকালবেলা তার মুখে নীলা নামটা শুনে আমি তো অবাক হয়ে যাই। তার মুখে নামটা আমি শুনেছিলাম, তখন ভেবেছিলাম হয়তো আমার মনের ভুল। নীলা হচ্ছে মিসেস সানজিদা চৌধুরীর একমাত্র বোনের মেয়ে। কত আশা করেছিল যে তার বোনের মেয়ে তার নীলা তার পুত্রবধূ হবে। নীলা এবং সাদমান একে অপরকে ভীষণ ভালোবাসে, ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক তাদের, কিন্তু সাদমানের বাবা এই সম্পর্কের ভীষণ কঠিন বিরোধিতা করেন। কারণ একটাই, তার বন্ধু মানে আমার বাবাকে তিনি কথা দিয়েছেন, আর সাদমান তার বাবার অমতে কিছুই করে না। আমি মিসেস সানজিদা চৌধুরীর দিকে তাকিয়ে আছি আর ভাবছি এইবারের মানুষগুলো কি অদ্ভুত, কারো মুখে কি কোনো ভালো কথা নেই। সাদমান ওয়াশরুম থেকে বের হলো এবং চোখের ইশারায় আমাকে ওয়াশরুমে যেতে বলল। তার কথা মতো আমিও ওয়াশরুমে চলে যাই। গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তো আমি অবাক, এ কি আমার গলায় এখানে ওখানে শুধু আঁচড়ের দাগ। এই ক্ষতস্থানগুলো হাত দিয়ে আমি পুরোটা একেবারে কেঁদে ফেলি। তারপর আমি অনেকক্ষণ ধরে শাওয়ার নিয়ে তারপর ওয়াশরুম থেকে বের হই। অনেকক্ষণ শাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, কেউ শাড়ি নিয়ে আসছে না। তারপর আমি রুমের দিকে এগিয়ে যাব, তারপর দূর থেকে দেখি একটা মেয়ে আসতেছে আমার দিকে, হাতে একটা শাড়ি। তখন ভাবলাম হয়তো এটাই নীলা। নীলা আমাকে অনেকক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করলো এবং আমাকে প্রশ্ন করলো, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? এমন প্রশ্নে আমি ভেবাচাকা খেয়ে গেলাম। তারপর আমি বললাম, মানে ওইসব আর কি, হয়েছে কিনা বলো। আমি মাথাটা নিচু করে বসেছিলাম, আমি আর কোনো কথাই বললাম না। নীলা আমাকে আর কোনো প্রশ্ন করলো না। তারপর আমাকে শাড়িটা পরিয়ে দিল আর আমার সাথে গল্প করছিল। আমাদের বিষয়ে খুঁটিনাটি অনেক কিছুই জানতে চাইলো। আমাকে শাড়ি পরানো শেষ, কুচিটা গুজে দিল। তারপর আমার ঘোমটার ভিতর থেকে আমার কোমর পর্যন্ত চুলটা ছেড়ে দিল। তারপর আমি অনেক ফর্সা শরীর, বেগুনি কালার শাড়ি, ঠোঁটে ডার্ক কালার লিপস্টিক এবং চোখে আইলাইনার। তারপর বললো, মাশাআল্লাহ ভাবি, আপনাকে যে সুন্দর লাগছে। এই রূপ দেখেই হয়তো সাদমান তোমার প্রতি অনেক আকৃষ্ট হয়ে গেছে। আমি মাথা নিচু করি, কিছু না বললেও মনে মনে কিন্তু ভীষণ খুশি হই আর ভাবলাম আসলে কি তাই। তারপর নীলা আমাকে বলল, জানো ভাবি, আমি না তোমার জায়গায় থাকতে পারতাম, কিন্তু নিয়তি আমাকে হতে দেয়নি। তারপর আমি বললাম, মানে কি নীলা? নীলা বলল, কিছু না, নিচে চলো, ডাক এসেছে আমাদের। কথাটার আমি বাড়াবাড়ি করলাম না। তারপর আমি নিচে চলে গেলাম এবং আমাকে স্টেজে বসানো হলো, আর সবাই আমার শুধু প্রশংসা শুরু করলো। আর করবেই না কেন, আমি তো নিজেই জানি যে আমি কেমন। আমার যেমন সুন্দর তেমন আমার কথা বলার ধরন, আমার সবকিছুই যেমন আমার নিজের কাছে ভালো লাগে, তো মানুষের কাছে তো ভালো লাগতেই হবে। সাদমানকে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না। আজকে আমাদের বাড়ি থেকে লোক আসবে, কারণ আমাকে আর সাদমানকে আমাদের বাড়িতে আজকে যেতে হবে। আমি স্টেজ থেকে নেমে সাদমানের রুমের দিকে পা বাড়ালাম। সাদমানের রুমটা দোতলায়, আর তার রুম থেকে একেবারে শহরের দৃশ্যটা, রাস্তাটা সম্পূর্ণ দেখা যায়। আমি রুমে প্রবেশ করতেই একটা ছেলে আর একটা মেয়ের কথা শুনে আমি থেমে যাই। শব্দ শুনে বোঝা যাচ্ছে যে আমার রুমের পাশের রুম থেকে শব্দগুলো আসছে। সেই রুমের দিকে আমি পা বাড়াই, আর দরজাতে হাত রাখতেই সানজিদা চৌধুরী মানে আমার শাশুড়ি আমাকে বলে, এই মেয়ে, ওখানে কোথায় যাচ্ছ? তোমার নিজের রুমটাও কি তুমি চেনো না? পরবর্তী অংশটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।